বেলডাঙ্গা গ্রামে থাকত রবি ও তার বউ মিনা। রবি ছিল শান্ত আর পরিশ্রমী মানুষ। যা পেত তাতেই সে সন্তুষ্ট থাকত। কিন্তু মিনা ছিল তার উল্টো। অল্পে তার মন ভরত না। মানুষের ঘরে ভালো কিছু দেখলেই তার চোখ লোভে চকচক করে উঠত। রতনের বউয়ের শাড়িটা দেখেছো? কত সুন্দর আর একেবারে নতুন। রতনের বউকে কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয়। গিন্নি, তোমার গায়ের শাড়িটাও তো খারাপ না। শুধু শুধু পরের জিনিস দেখে লোভ কেন করো বলো তো? ভালো না সাই? আমাকে কি কখনো অমন সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছো? গিন্নি, তোমার এই স্বভাবটা কবে যাবে বলো তো? পরের যা দেখো সেটাই তোমার ভালো লাগে, সেটাই তোমার চাই। এমন স্বভাবের জন্য কবে দেখবে তুমি বড় কোনো বিপদে পড়বে? কোনো কিছু তো দিতে পারো না, পারো শুধু সব খারাপ বদদোয়া দিতে। কি যে বলো না গিন্নি, তোমাকে আবার বদদোয়া কখন দিলাম বলো? এই, তুমি আমার সাথে আর একটা কথাও বলো না। তোমার মতো লোকের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। একটু ভালো মতো নিজের ইচ্ছেগুলো কখনো পূরণ করতে পারলাম না। আচ্ছা গিন্নি, আমার সাধ্যের মধ্যে তোমার কোনো ইচ্ছাটা কি আমি অপূর্ণ রেখেছি বলো তো? হাসালে গো হাসালে, কোন ইচ্ছেটা পূরণ করেছো শুনি? বড় একটা দালান বাড়ির খুব ইচ্ছে ছিল, সেটাও তো করতে পারোনি। থাকি তো মাটির বাড়িতে, আবার বলতে এসেছো কি পূরণ করনি? কোথায় চললে গো? আমার কথাটা তো শোনো। আরে ও গিন্নি, কি যে করি একে নিয়ে, ইস, কি যে করি। আরে মিনা ভাবি, তা যাচ্ছ কোথায়? এই তো ভাবি, সামনেই যাচ্ছিলাম। তা তুমি এখন থাকো কোথায়? তোমাকে তো দেখাই যায় না। ভাবি, এখন তো বাড়িতে উঠোন ভরা ধান। ধানের কাজ না শেষ হলে আর কোথাও যেতে পারছি না। কেন ভাবি, তোমাদের কত ধান হয়েছে? সে ধানের কাজ এখনো শেষ হয়নি? বাড়ির ভেতর এসে একবার দেখে যাও ধানের কি অবস্থা। তাহলে চলো একবার গিয়ে দেখি আসি। এখন তো আর বাড়িতে কোনো কাজ নেই। রমাদের সারা উঠোন জুড়ে সোনালি ধান ছড়ানো। মিনা এত ধান দেখে অবাক হয়ে গেল। তোমাদের এত ধান কি করে হলো ভাবি? কি করে আবার? ভালো সার, পরিমাণ মতো পানি, সময় মতো যত্ন করেছি বলেই তো এমন সোনার মতো ফসল ফলাতে পেরেছি। ভাবি, তোমাদের ধান ভালো হয়নি বুঝি? হ্যাঁ হয়েছে, কিন্তু তোমাদের মতো এত সুন্দর ফলন হয়নি। হ্যাঁ, সবাই তো আর আমার স্বামীর মতো চাষবাস করতে পারে না। এই জন্যে সবার এত বেশি ধানও হয় না। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে। আমি এখন আসি। লোভী মানুষের ঠিক জায়গায় ধাক্কাটা দিতে পেরেছি। সবসময় আমাকে খোসা দিয়ে কথা বলা, এবার যা, নিজে চলে পুড়ে মর। গিন্নি, তোমরা মেয়ে মানুষেরা না পারো বটে, একে অপরকে জ্বালিয়ে কি যে মজা পাও কে জানে। সেটা তো তুমি বুঝবে না। চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ চলো। আচ্ছা, তোমাকে এত চাষ করতে কে বলেছে বলো তো? এই তো শাড়ি নিয়ে রাগ করে চলে গেল, আর এখন আবার আবার চাষের কাজের পেছনে কেন যে পড়লো। না পড়ে তো আর কোনো উপায় নেই। উপায় কি আছে বলো? কেন, হয়েছেটা কি সেটা তো বলবে নাকি? গনি ভাইদের দেখলাম উঠোন ভরা ধান।
ধানগুলো দেখলে মনে হচ্ছে সোনার ফসল, আর আমাদের আমাদের সামান্য কটাই ফসল হয়েছে। মিনা, পরেরটা দেখে লোভ করো না। নিজের ঘরে যেটা হয়েছে সেইটুকু নিয়েই খুশি থাকতে পারো না তুমি? তুমি তো শুধু কমেই খুশি থাকো, বেশি কিছু করতে হবে এইটা নিয়ে কখনো ভাবো নাকি তুমি? সৃষ্টিকর্তা খুশি হয়ে যাকে যেটা দেন তাতেই খুশি থাকতে হয়। এত বেশি দিয়ে কি করব বলো? তোমার মতো লোকের ঘরে থেকে আমি কখনো ধনী হতে পারবো না। সারা জীবন আমাকে এই অল্প জিনিস নিয়েই কাটিয়ে দিতে হবে। তোমার তো আর বেশির কোনো ইচ্ছেও নেই। তোমার এই বেশি বেশি করতে করতে দেখবো কোনোদিন অল্পের ছোঁয়াটুকুও পাবো না। পারো তো শুধু ওই একটাই কাজ করতে, আমার স্বপ্নের 12টা বাজাতে। স্বপ্ন পূরণ করার মুরত তো নেই তোমার। তোমার মতো লোভী বউয়ের স্বপ্ন পূরণ করা আমার সাধ্যে নেই। বাজারে তো নতুন আলু উঠতে শুরু করেছে। আহ, নতুন আলুর তরকারি স্বাদই আলাদা। যাই তো, গিয়ে দেখি আজ কটা আলু কিনে বাড়ি ফিরতে পারি কিনা। দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা, কিন্তু একদম। আরে দাদা, আলুর দাম বলছেন না মাংসের দাম বলছেন বলুন তো? আগে নতুন আলুর দাম এমনই। নতুন আলুর গায়ে হাত দেওয়ার মতো সময় নেই গো দিদি। তা দেব নাকি 1 কিলো? দেব? না না, থাক থাক, দিতে হবে না। নতুন আলু না খেয়ে মাংস কিনে খাবো। তাহলে এবার যারা আলু লাগিয়েছে তাদের তো বাম্পারে বাম্পার। হ্যাঁ ভাই, ঠিক তেমনই। যারা এবার 1 বিঘে আলু বিক্রি করতে পারবে তারা তো টাকা রাখার জায়গায় পাবে না। ও মা গো, আলু চাষে এত লাভ! তা তো আমি কখনোই জানতাম না। আমার বরটার তো এসব নিয়ে কোনো খবর নেওয়ার কোনো দরকার নেই। ওর তো লবণ ভাত দিয়ে পেট চললেই হলো। গনি ভাই, যার আলু যত বড় হবে আর পুষ্ট হবে তার আলুর দাম বেশিও হবে। তাহলে তো এবার অনেক আলুতে লাভ হবে। তাহলে তো আজই আমাদের আলু চাষ শুরু করতে হবে। আলুতে বেশি পানি আর বেশি সার দিলে আমার আলু বেশি বড় আর বেশি পুষ্ট হবে। যদি এমন আলু হয় তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। শোনো, এবার আমরা আলু লাগাবো। কম না, অনেক আলু লাগাবো। কেন গিন্নি, অনেক আলু দিয়ে কি করবে? কি করব মানে? বাজারে বিক্রি করব। বাজারে 1 কেজি নতুন আলুর দাম 80 টাকা করে। বাবা, নতুন আলুর এত দাম বেড়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, আলুর এত দাম তা তো আগে কখনো শুনিনি। বাজারে সবাই বলা বলি করছিল এবারে নাকি আলু চাষিরা টাকা রাখার জায়গায় পাবে না। তাহলে তো ভালোই হলো, চাষিরা এবার কটা টাকার মুখ দেখতে পাবে। ওগো চলো না, আমরাও আমাদের জমিতে আলু লাগাই। গিন্নি, আলুর চাষ করতে গেলে একটু বুঝে শুনে করতে হয়। যেমন তেমন করে চাষ করলে আলুতে লাভ পাওয়া যায় না গো। সব ফসলে বেশি বেশি পানি আর বেশি বেশি সার দিলেই তো ফসল ভালো হয়। শোনো গিন্নি, মুখে বলা যত সহজ, কাজ করে দেখানো ততটাই কঠিন। কৃষিকাজ যদি অত সহজ হতো তাহলে যে কেউ করতে পারতো গো। তোমাকে বাদ দিয়ে বাকিরা সবাই বেশি বেশি ফসল ফলাতে পারে, শুধু তুমি পারো না। শোনো গিন্নি, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই ভালো। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
তোমার এই অল্পতে তুষ্ট ভাবাটাই আমাদের পিছিয়ে রাখে, আর এই জন্যই তো আমরা সেই গরিব হয়ে আসি। আর বাকিরা বাকিরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। গিন্নি, এত লোভ ভালো না। প্রবাদটা জানো তো, অতি লোভে তাঁতি নষ্ট। অত বকো না তো, এবার আমি আলুই লাগাবো, ব্যাস। তোমার আর কোনো কথাই শুনবো না। তোমার যা ভালো লাগে করো, হিতে বিপরীত হলে আমার কাছে কাঁদতে কাঁদতে এসো না, কিন্তু একদমই আসবে না বলে দিলাম। তুমি যাই বলো না কেন, আমি তো আলুই লাগাবো। আলু লাগিয়ে এবার আমি অনেক টাকার মালিক হব, আমি অনেক বড় লোক হব। শেষ পর্যন্ত আলু লাগানো হলো। প্রথম কয়েকদিন আলুর গাছগুলো সুন্দর সবুজই ছিল। মিনা তখন প্রতিদিন পাশের জমি দেখতে যেত। গনি চাচার গাছগুলো একটু বেশি সবুজ দেখলে তার মুখ ভার হয়ে যেত। কি গো রবির বউ, মুখ ভার করে আমার জমির দিকে কেন তাকিয়ে আছো? আপনার গাছগুলো কত সুন্দর আর সবুজ, আর আমার গাছগুলো এত সবুজ হয়নি কেন চাচা? আরে তোমারটাও সবুজ হবে, বাটিতে একটু জোয়েলেই হবে। দেখে নিও। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি আসছি চাচা। না 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 না, আমার আলু ক্ষেতটা আরো সবুজ চাই। এমন হলে হবে না, আমি মাঠের মধ্যে সব থেকে সেরা আলু ফলাবো। আমাকে আরো সার আর পানি দিতে হবে। রবির বউ, শুনলাম তুমি নাকি মাঠে আলু চাষ করতেছ। হ্যাঁ কাকা, ঠিকই শুনেছেন। কাকা দেখুন তো আমার আলুর কি অবস্থা। শোনো রবির বউ, চাষবাস করতে গেলে গাছে ঠিকঠাক পানি আর ঠিকঠাক সার দিলে ফলন বাড়ে। ঠিকঠাক ভাবে দেখাশোনা করো, দেখবা ভালো ফলন হবে। এত চিন্তা করো না। ধন্যবাদ চাচা, আমি গাছগুলো ঠিকঠাক যত্ন নেব। হারুর এই কথায় মিনার লোভে আগুন ধরিয়ে দিল। সে আর বোঝেনি যে ঠিকঠাক মানে কতটা। সে বুঝল শুধু বেশি পানি আর বেশি সার দিলেই ফলন বেশি হবে। হোগো, বাজার থেকে আমাকে আরো কিছু সার এনে দাও তো। কেন গিন্নি, আরো সার দিয়ে তুমি কি করবে? আমার আলু খেতে আরো সার দিতে হবে। গিন্নি, আলুতে আর সার দেওয়া যাবে না। যা সার দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়ে গেছে। দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। এমন অল্প অল্প সার আর পানি দাও বলেই তো তোমার এত ফসল কম হয়। কিন্তু এবার আমি সেই ভুল করব না। এবার আমি মাঠের সেরা আলু ফলাবো। গিন্নি, তোমাকে কে বলেছে বেশি সার পানি দিলে ফলন বেশি হয়? ফসল ফলাতে গেলে প্রয়োজন মতো সার পানি দিতে হয়, না দিলে হিতে বিপরীত হয়। হ্যাঁ, তোমাকে বলেছি, নিজে তো চাষ করতে পারো না, আমাকে বেশি শেখাতে এসেছো। চত্ব সব। হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তুমি সব পারো। যাও, আজকের পর থেকে আমি আর কিছুই বলবো না। তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু লাভ না হয়ে যদি লোকসান হয় তখন কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। হ্যাঁ, দেখে নিও, এইবার সারা গ্রামের মানুষের থেকে আমার আলু সেরা হবে। আর একটা কথা বলে রাখি, আলু গাছ বেশি পানি সহ্য করতে পারে না। বেশি পানি দিলে আলু গাছ পচে যায়। তাই একটু হিসেব করে পানি দিও, কেমন? হিসেব করে দিও। ঠিক আছে, তোমার যা বলার তা তো বলা হয়ে গেছে। এবার আমার যা দরকার আমি সেটাই করব। মিনা রবির কোনো কথাই শুনল না। সে দিনে দুবার করে আলু খেতে পানি দিতে লাগলো, ঘন ঘন সার দিতে লাগলো। পাশের লোকজন দেখে বলল, রবির বউ, এতটা সার পানি দেওয়া ভালো না।
আলুতে এত পানির দরকার হয় না। তোমার বুদ্ধি আমি বুঝতে পেরেছি। আমাকে নিষেধ করছো কারণ আমার আলুগুলো যদি তোমার আলুর থেকে ভালো হয়ে যায়, তাই না? এবার আমি কাউকে জিততে দেব না। এবার আমি সবার থেকে সেরা আলু ফলাবো। কি গো, শুনছো? আলু খেতে বেশি পানি খাটে না গো, খাটে না। হ্যাঁ, শুনেছি, আমি মাথায় রাখবো। আমার আলু সবার চেয়ে বড় হবে। এইবার সবার থেকে বেশি দামে আলু আমি বিক্রি করব। আমাকে কেউ থামাতে পারবে না। এভাবেই পার হলো কয়েকদিন। কয়েকদিন পর থেকেই মাঠে পচা আলুর গন্ধ ছড়াতে লাগলো। গনি মাঠের পচা আলুর গন্ধের কথা রবিকে এসে বলল। রবি, তোর বউয়ের আলুর ক্ষেত থেকে কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে। তুই একবার মাঠে গিয়ে ক্ষেতটা দেখে আসিস তো। কি আর দেখবো বলতো ভাই, আমার গিন্নি আমার একটা কথাও শোনে না। নিজের মতো করে আলু চাষ করছে। ও যা পারে করুকে, আমি কিছু করব না, কিচ্ছু না। ঠিক আছে, তোদের যা ইচ্ছে কর। আবার বলার দরকার আমি বলে গেলাম। কি ব্যাপার গিন্নি, তোমার আলুর ক্ষেত থেকে দেখি বাজে গন্ধ আসছে। লোকেরা তো বলার জন্য বাড়ি বাড়ি চলে যাচ্ছে আমার। কি বলো, গন্ধ বেরুচ্ছে মানে? হ্যাঁ, গনি মিয়া তো তাই বলে গেল। কই, সেটা তো আমি টের পাইনি। আমি এক্ষুনি মাঠে গিয়ে দেখছি। হিস, আসলেই তো গন্ধ বেরুচ্ছে। কিন্তু এমন গন্ধ কেন বেরুচ্ছে? মনে হচ্ছে সার একটু কম পড়ে গেছে। আর একটু সার দিলে গন্ধ বের হওয়া ঠিক হয়ে যাবে। পরদিন মিনা আরো সার দিল। তখনই গাছগুলো হলুদ হতে শুরু করলো। কয়েকটা গাছ গোড়া থেকে পচে গেল, আর গাছের পাতা সব হলুদ হয়ে আলু গাছগুলো নেতিয়ে পড়ল। পরদিন সকালে মাঠে গিয়ে মিনা দেখল তার সবুজ আলুর ক্ষেত হলুদ হয়ে মাটিতে পড়ে আছে। হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো গো! আমার সব আলু গাছ এইভাবে পড়ে আছে কেন? এই আলুর চাষ করতে গিয়ে আমি আমার কত টাকা শেষ করেছি। এখন এখন আমার কি হবে? হে, আমার কি হলো? মাঠ থেকে মনে হচ্ছে গিন্নির কান্নার আওয়াজ আসছে। তাহলে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো নাকি? গিন্নি, কি হলো? এমন করে কাঁদছো কেন? ওগো, আমি তোমার কথা না শুনে লোভ করতে গিয়ে দেখো আমার আলু খেতে কি অবস্থা করেছি। গিন্নি, তোমাকে পই পই করে বলেছিলাম এত সার পানি দিও না। আলু গাছে বেশি সার পানি দিলে সেটা পচে যায়। আলু গাছ বেশি সার পানি সহ্য করতে পারে না। কিন্তু তুমি আবার একটা কথাও কানে নিলে না। আমি তো বেশি ফলন ফলাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম এবার মাঠের মধ্যে সেরা আলু আমি ফলাবো, কিন্তু এমন হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। সারা জীবন ধরে যে টাকা পয়সাগুলো জমিয়েছিলাম সব কিছু এই আলুর পেছনে শেষ করে ফেলেছি। এবার আমাদের কি হবে? বেশি সার দিলে বেশি হবে এই লোভ তোমাকে শেষ করে দিয়েছে, সাথে আমাকেও। তুমি ঠিকই বলেছিলে গো, লোভ মানুষকে কখনো শান্তি দিতে পারে না। লোভ মানুষের সব কিছু শেষ করে দেয়। আজ আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। এখন সব শেষ হওয়ার পর বুঝতে পেরে কি লাভ বলো তো? তোমার লোভের জন্য এবার আমাদের না খেয়ে মরতে হবে।
তুমি আমার সব শেষ করে তবেই দম নিলে গো গিন্নি, তবেই দম নিলে। ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এমন ভুল আর জীবনে কখনো করব না। রবি, যা হইবার তা হইয়া গেছে, এখন রাগারাগি কান্নাকাটি বন্ধ কইরা পচা গাছগুলা সব তুইলা ফেল। যেগুলান ভালো আছে ওইগুলার গোড়া আলগা কইরা দে। সূর্যের তাপ গোড়ায় লাগুক, যদি কিছুটা বাঁচে আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন, এখন যেটুকু বাঁচানো যায় তাই বাঁচাতে হবে। দুজনে হাত চালাইয়া কাজ করো, পই পই কইরা বারণ করছিলাম তোর বউরে। মহিলা মানুষের বুদ্ধি বইলা কথা। এরপর রবি আর মিনা সব পচা আলু গাছ তুলে ফেললো। অতিরিক্ত পানি বন্ধ হলো, সার দেওয়া থামলো। যে আলু গাছগুলো বেঁচে ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হলো। ফলন কম হলো, কিন্তু ভালো হলো। হাটে সেই আলু বিক্রি করে তাদের কিছু টাকা বের হলো। শোনো গিন্নি, গাছও সীমা বোঝে, যে কোনো কাজে সীমা অতিক্রম করা ঠিক নয়। আগে বুঝিনি গো, লোভেসও গন্ধ ছিল, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কখনো লোভ করব না। আমাদের যেটুকু আছে আমি তাই নিয়ে খুশি থাকবো। তারপর থেকে মিনা আর মানুষের জিনিস দেখে কখনো লোভ করতো না। সে বুঝেছিল অল্পতে তুষ্ট না হলে বেশি চাওয়াই একদিন সব নষ্ট করে দেয়। বাবা, বাবা তুমি এসেছো? আজ তো অনেক দেরি করেছো। তার মানে জালে কোনো বড় মাছ ধরা পড়েছে, তাই না বাবা? মাছ তো পড়েছে রে মা, কিন্তু সেগুলোতে তোর মন ভরবে না। আজকেও সেই পুঁটি আর খোলসে ছাড়া আর কিছুই জুটলো না কপালে রে, কিছুই না। আজকেও কি কোনো ইলিশ ধরা পড়েনি বাবা? তুমি তো জানো আমার ইলিশ মাছের ভর্তা দিয়ে গরম ভাত খেতে খুব ইচ্ছে করি। পাশের বাড়ির টুনির বাবা গতকাল কত বড় একটা ইলিশ নিয়ে এসেছি। রান্নার গন্ধে আমাদের ঘর ভরে গিয়েছিল। রানী, বাবাকে একটু শান্তিতে বসতে দে তো মা। মানুষটা সারাদিন রোদে পুড়ে জলে ভিজে কাজ করে এসেছে, তুই সেই শুরু করলি ইলিশের বায়না। ঘরে চাল নেই সে খবর কি রাখিস? শুধু ইলিশ ভর্তা খেলে কি পেট ভরবে? মা, আমি কি খুব বেশি কিছু চেয়েছি? কতদিন হলো একটু ভালো মাছ খাই না। প্রতিদিন সেই ছোট মাছের ঝোল আর পান্তা ভাত, এসব আমার আর ভাল লাগে না মা। রাগ করিস না মা, তোর দোষ নেই। আমি তোর অপদার্থ বাবারে কতদিন ধরে ভাবছি তোকে একটা ইলিশ খাওয়াবো, কিন্তু নদীর মাছ যেন আমার ওপর আরই করেছে। ইলিশের দেখা তো দূরে থাক, জালে যেটুকু পড়ে তা বিক্রি করে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। নুন আনতে পান্তা ফুরায় আমাদের এই অভাবের সংসারে রে। এই নাও, তুমি জল খাও, অত ভেঙে পড়ো না তো। আজ যা এনেছো তাই দিয়ে কোনো মতে ব্যবস্থা করছি। রানীমা, যা তো গিয়ে ঘর থেকে বাবাকে একটা শুকনো লুঙ্গি এনে দে। অভাব আমাদের নিত্য সঙ্গী হতে পারে, কিন্তু একে অপরের ওপর রাগ করলে তো চলবে না, বলো? রবা, তুমি ঠিকই বলেছ, কিন্তু যখন দেখি মেয়েটা এক টুকরো ইলিশের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, তখন কলিজাটা ফেটে যায়। আজ সারাদিন নদীতে জাল ফেলার সময় কেবল মনে মনে বলছিলাম, হে বিধাতা, আজকের জালে যেন অন্তত একটা ছোট ইলিশ হলেও ধরা পড়ে। কিন্তু কপাল খারাপ। তুমি দুঃখ করো না বাবা, আমি আর বায়না করবো না বাবা। তুমি যা এনেছো আর সেটা দিয়ে আজ রান্না করবি, আমরা সবাই মিলে তাই খাবো।
এই তো আমার লক্ষ্মী মা, চিন্তা করিস না মা। কাল আমি খুব ভোরে নদীতে যাব, দেখিস কাল নিশ্চয়ই বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন রে। কাল তোর জন্য একটা রূপালী ইলিশ আমি ঠিকই নিয়ে আসবো রে। চলো তো, এখন ভেতরে চলো, অন্ধকার হয়ে এলো। যা জুটুক তা হাসি মুখে গ্রহণ করাই ভালো। সন্তুষ্টিতে সম্পদ বাড়ে, জানো তো। হ্যাঁ রমা, তুমি ঠিকই বলেছ। ও সিধু, জোয়ারের টানে ঝাঁকে ঝাঁকি ইলিশ ঢুকছে গো নদীতে। আমার নৌকা তো প্রায় ভরে গেল, তুমি কটা পেলে? তোমাদের ভাগ্য ভালো হারু ভাই, বিধাতা তোমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমার জালে আজ কেবল শ্যাওলা আর কয়েকটা চেলা মাছ ছাড়া আর কিছুই ওঠেনি গো। পরিশ্রম তো কম করো না সিধু, কিন্তু তোমার কপালটাই মন্দ। জালে মাছ আসা তো ভাগ্যের ব্যাপার। সেলা মাছ দিয়ে আর কি আর দিন চলে? এই বাজারে ইলিশের যে দাম, একটা বড় মাছ পাইলে তোমার 3 দিনের খোরাকি হইয়া যাইতো। আহ, জানি নরেন, কিন্তু নদী মাতা মনে হয় আমার ওপর রুষ্ট। সূর্য ওঠার আগে থেকে জাল ফেলছি, অথচ বারবার খালি জাল টেনে তুলতে তুলতে হাত দুটো অবশ হয়ে গেছে। বাড়িতে ছোট মেয়েটা পথ চেয়ে বসে আছে, ভাবলে বুকটা ফেটে যায়। কি আর করবা, ভাগ্যে না থাকলে তো আর কিছুই পাওয়া যায় না। বাবা বাবা, আজ নিশ্চয়ই ইলিশ এনেছো। কাঠি দেখেছিলাম হারু কাকার নরেন কাকা বিশাল বড় বড় মাছ নিয়ে ফিরছি। মা তো অনুর ধরিয়ে বসে আছি। আজ আমরা ইলিশ মাছ খাবো তো বাবা? না রে মা, আজও তোকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই দেখ, জালে কেবল এই কয়টা সাধারণ মাছ পড়েছে। এগুলো বিক্রি করার মতও নয়, আবার পেট ভরার মতও নয়। আজও ইলিশ নেই? হারু কাকারা তো অনেক মাছ পেয়েছে শুনলাম। তবে তোমার জালে কেন ধরা দেয় না বাবা? আমার যে খেতে খুব ইচ্ছে করছিল। কাল রাতেও আমি স্বপ্নে দেখেছি মা ইলিশ মাছের ভর্তা করছি। তোর স্বপ্নটা যে কেন সত্যি হয় না রে মা, তা আমি জানি না। গ্রামের সবাই মাছ পাচ্ছে, অথচ আমার জালটা যেন অভিশপ্ত। নদীর ঢেউগুলো আমার পায়ের কাছে আছড়ে পড়ে আর বিদ্রুপ করে। তোর এই মলিন মুখটা দেখলে নিজেকে বড় অপরাধী মনে হয় রে মা, বড় অপরাধী মনে হয়। থাক বাবা থাক, তুমি কেঁদো না। আমি আর ইলিশের কথা বলবো না। মা বলেছে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়। মা রাধা কাকিদের বাড়ি চাল আনতে গেছে। আজ এই ছোট মাছ দিয়ে ভাত খাবো, আর তাতেই আমার পেট ভরে যাবে। আমি আর কোনোদিন ইলিশ খেতে চাইবো না বাবা। হে বিধাতা, আমি তো বিলাসিতা চাই না, শুধু আমার সন্তানটার একটা ছোট ইচ্ছে পূরণ করার ক্ষমতা দাও। আর কতদিন এভাবে ব্যর্থ হয়ে ফিরবো? মা গঙ্গার কি একটুও দয়া হবে না এই গরিব জেলের জন্য? এ কি, জালটা তো আজ বেশ ভারী মনে হচ্ছে। কোনো বড় ডালপালা আটকে গেল না তো? নাকি বিধাতা আজ সত্যিই দয়া বর্ষণ করলেন? ওরে বাবা, এত বড় ইলিশ আমি বহু বছর দেখিনি। এর গায়ে যে রূপোর জেল্লা! বিধাতা, তোমার দয়ার শেষ নেই। আজ আমার রানীর ইচ্ছা পূরণ হবে।
রানী, ও রানী, রমা, জলদি বাইরে এসো, দেখে যাও আজ আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা? এত সকালে এত কেন ডাকছো? আজও কি সেই ছোট মাছ? ও মা, এটা কি বাবা? এটা কি সত্যি ইলিশ? হ্যাঁ মা, এটাই সেই কাঙ্ক্ষিত ইলিশ। আজ তোর বাবার জালে এই রাজকীয় মাছটি ধরা দিয়েছে রে। দেখ কেমন রূপোর মতো চকচক করছে, দেখ। হোগো, এ তো এলাহি কাণ্ড। এত বড় ইলিশ মাছ তুমি কোথায় পেলে? গ্রামের বাজারেও তো এমন মাছ দেখা যায় না। মা, আজ আমি পেট ভরে ইলিশ মাছ খাবো। মা, তুমি আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা বানিয়ে দিবি। আর আমি কিন্তু সেই ভর্তা চাই চাই। আর বড় একটা টুকরো মাছ ভাজা। হবে রে মা, হবে। আজ সবই হবে। তুই ঝটপট হাত মুখ ধুই আয়, আমি এক্ষুনি উনুন ধরিয়ে মাছটা কুটে নিচ্ছি। আজ তোকে এমন সাথে ইলিশ খাওয়াবো যে তুই সারা জীবন মনে রাখবি। আজ আমার জীবনের সব ক্লান্তি ধুয়ে গেল রমা। মাছটা যখন জালে ছটফট করছিল তখন কেবল রানীর মুখটা আমার চোখের সামনে ভাসছিল। বিধাতা মুখ তুলে চেয়েছেন, চেয়েছেন বিধাতা মুখ তুলে। মা, কণ্ঠে তো আমার খেতে আরো বেড়ে গেল। মাথাটার ভর্তা কি হয়ে গেছে? শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখো কিন্তু। সব হচ্ছে রে পাগলি মা, সব হচ্ছে। ইলিশের মাথা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভর্তা করছি। আর এই দেখ, পেটির মাছগুলো লাল লাল করে ভাজছি। আজ তুই তৃপ্তি করে ভাত খেতে পারবি রে মা। এই নে মা, তোর স্বপ্নের ইলিশ মাছের ভর্তা আর গরম ভাত। ভাজা মাছের তেলটুকু ভাতের সাথে মেখে নে, দারুণ খেতে লাগবে। আজ কতদিন পর তোর মুখে একটু ভালো খাবার জুটলো রে মা। কণ্ঠে তো আমার জিভে জল চলে এলো মা। কতদিন পর আজ ইলিশের স্বাদ নেব। আমি আজ এক থালা ভাতে মাছ দিয়ে খেয়ে ফেলবো। বাড়িতে কেউ আছো মা? আমায় একটু খাবার দেবে? গত দুদিন ধরে পেটে একটা দানাও পড়েনি। বড্ড খিদে পেয়েছি, তাই তোমাদের দাঁড়িয়ে এসেছি। বুড়িমা, আপনি এই রোদে কোথা থেকে এসেছেন? আসুন বসুন। রানী, দেখ তো মা, একজন ক্ষুধার্ত মানুষ এসেছেন। আপনি কি অনেক ক্ষুধার্ত বুড়িমা? আপনার চেহারা তো একদম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ রে মা, আমি আজ অনেক পথ হেঁটেছি। খাবারের অভাবে শরীরটা আর চলছে না। আমার খুব খিদে পেয়েছে মা, আমায় একটু খাবার দিবি? ঘরে তো আজ এইটুকুই রান্না হয়েছে, এখন যে আমি নতুন করে রান্না করে দেব তাতেও তো সময় লাগবে। না মা, নতুন করে রাখতে হবে না। এই নিন বুড়িমা, আমার এই থালাটা আপনি নিন। এখানে গরম ভাত আর আপনার প্রিয় ইলিশ মাছের ভর্তা আছে। আপনি তৃপ্তি করে খেয়ে নিন। এ কি বলছো মা? এই তো তোমার শখের খাবার। আমি ভিখিরি মানুষ, এত দামি খাবার আমায় কেন দিচ্ছ? আর তুমি তুমি না খেয়ে থাকবে? আপনি খেলে আমার মন ভরে যাবে বুড়িমা। আমি না হয় কাল খাবো। আপনার এই ক্ষুধার্ত মুখের চেয়ে আমার শখের দাম বেশি নয়। আপনি মন ভরে খান। রানী রে,
তোর এই উদারতা দেখে মা হিসেবে আমার বুকটা গর্ভে পড়ে গেল। তুই ঠিকই বলেছিস রে মা, ক্ষুধার্তকে অন্ন দান করাই পরম ধর্ম। খান বুড়িমা, আপনি খান। তুমি কোনো সাধারণ বালিকা নও মা, তুমি দয়ার সাগর। পিতাতা তোমার এই ত্যাগের ফল নিশ্চয়ই দেবেন। মা, তোমার মতো দয়ালু বালিকা আমি আগে কখনো দেখিনি। এই কলিযুগে নিজের শখের খাবার অন্যের মুখে তুলে দিতে সবাই পারে না। তোমার এই অন্ন আমার প্রাণ রক্ষা করেছে, আর আমি তোমার এই ত্যাগে সন্তুষ্ট হয়েছি। আপনি এমন করে বলবেন না বুড়িমা, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনাকে খাবার দিয়ে আমি আনন্দ পেয়েছি। আমার মা সব সময় বলে অতিথির সেবা করলেই বিধাতার সেবা করা হয়। একদম ঠিক কথা বলেছ মা। তোমার এই উদার হৃদয়ের জন্যে আমার কাছে একটি ছোট্ট উপহার আছে। বুড়িমা, এই পাথরটি তো খুব সুন্দর, এর গা থেকে কেমন স্নিগ্ধ আলো বেরোচ্ছি, কিন্তু এটা দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ পাথর নয়, এটি একটি অলৌকিক ইচ্ছে পূরণকারী পাথর। কেবল তোমার মতো শুদ্ধ মনের অধিকারীরাই এই শক্তি জাগ্রত করতে পারে। পাথরটির কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তবে মনে রেখো, এই শক্তি যেন কখনো অসৎ কাজে বা অন্যের ক্ষতি করতে ব্যবহার না হয়। রানীমা, কে এই বুড়িমা? আর তোর হাতে ওটা কিসের পাথর? এমন আজব আলো তো আগে দেখিনি। বাবা, বাবা দেখো, এই বুড়িমা আমাকে একটি জাদুকরি পাথর দিয়েছেন আর বলেছেন এই পাথরের কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি ওনাকে আমাদের আজকের দুপুরের খাবার খাইয়েছি, আর তাই বলে উনি খুশি হয়ে এটি উপহার দিয়েছেন। জাদুকরি পাথর? পাগল মেয়ে আমার। গঙ্গার কোলে সারা জীবন পাথর নুড়ি দেখে বড় হলাম, কই কোনো পাথর তো কোনোদিন অভাব মেটালো না। পাথর দিয়ে যদি মানুষের ভাগ্য বদলাতো বা, তবে এই দুনিয়ায় কেউ আর গরিব থাকতো না। মানুষের অবিশ্বাসের কারণেই অলৌকিকতা দূরে থাকে। তুমি যাকে নুড়ি ভাবছো, হয়তো সেটাই তোমার কপাল ফেরানোর চাবিকাঠি। বিশ্বাসের মধ্যেই ভক্তি লুকিয়ে থাকে। ওসব আধ্যাত্মিক কথা রেখে দিন বুড়িমা। আমাদের ঘরে চাল নেই, লবণ নেই, কিচ্ছু নেই। এই পাথর কি আমাদের এক মুঠো ভাতের সন্ধান করতে পারবে? নাকি কাল জালে অনেক মাছ আসবে? এমন ছেলে মানুষই বন্ধ করো রানী। পাথরটি কোথাও রেখে দিয়ে আয়। পাথর কখনো অভাবের সংসার চালাতে পারে না, কখনোই না। কিন্তু বাবা, বুড়িমাকে মিথ্যে কথা বলছেন। পাথরটি কেমন উজ্জ্বল আলো দিচ্ছে দেখো। আলোর কি আর পেট ভরে রে মা? যা থাকে কপালে তাই হবে। এই পাথর দিয়ে আমাদের দুঃখ ঘুচবে না। বুড়িমা, আপনি এখন আসুন। বুড়িমা, আসুন আপনি এখন। হে পাথর, বুড়িমা আমাকে বলেছেন তোমার অলৌকিক শক্তির কথা। আমার বাবা প্রতিদিন পরিশ্রম করেন, অথচ আমাদের অভাব কিছুতেই দূর হয় না। প্রতিদিন বাবার ওই বিষণ্ণ মুখ আর দীর্ঘশ্বাস আমি আর সইতে পারছি না। তোমার কাছে আমার প্রার্থনা, আগামীকাল বাবা যখন নদীতে জাল ফেলবে, তখন তার জালে যেন প্রচুর মাছ ধরা পড়ে। বাবার মুখে যেন আমি আবার হাসি দেখতে পাই।
এ কি, জালটা এত ভারী কেন? কোনো ডুবন্ত কাঠের গুঁড়ি আটকে গেল না তো? ওহ, এত ওজন তো আমি আগে কখনো অনুভব করিনি। এ কি করে সম্ভব? এত মাছ এক জালেই নৌকার অর্ধেক ভরে গেল। বিধাতা, আজ কি আপনি সত্যি আমাদের দিকে মুখ তুলে চাইলেন? আমি তো কোনোদিন এত মাছ একসঙ্গে ধরার স্বপ্নও দেখিনি। রমা, রানী কই? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও আজ কি কাণ্ড হয়েছে, দেখে যাও। হোগো, হে আমি কি দেখছি? এত মাছ তুমি একাই ধরেছো? হে তো দেখছি স্বপ্নের মতো। হ্যাঁ রমা, আমি সারা জীবন মাছ ধরছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। রানীমা, তুই গতকাল সেই পাথরের কথা বলেছিলি না? আমি তোকে উপহাস করেছিলাম, কিন্তু আজ আবার মনে হচ্ছে তোর সেই পাথরই আজ এই মিরাকল ঘটিয়েছে রে। আমি জানতাম বাবা, কাল রাতে পাথরটির কাছে আমি প্রার্থনা করেছিলাম যেন তোমার জালে আজ অনেক মাছ ধরা পড়ি। পাথরটি আমার কথা শুনেছে বাবা। মা, আমাকে ক্ষমা করিস, আমি বড়ই নির্বোধ। আমি বুড়িমার অলৌকিক দানকে সাধারণ নুড়ি ভেবে তুচ্ছ জ্ঞান করেছিলাম। আজ নিজের চোখে এই বিস্ময় দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই পাথরটি কোনো সাধারণ বস্তু নয়, এটা আমাদের ভাগ্যের চাবিকাঠি। সত্যি গো, বিধাতা কোনো না কোনো ভাবে মানুষের দুঃখ দূর করেন। আমাদের রানীমার জন্যে আজ এত অমূল্য রত্ন আমাদের ঘরে এসেছে। এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। রানীমারে, তুই পাথরটি খুব যত্ন করে রাখিস। এই পাথরই আজ প্রমাণ করলো যে ভক্তি আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ও সিধু ভাই, একটু দাঁড়াও তো। তোমার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুদিন ধরে দেখতেছি তোমার কপালে যেন আলাদিনের চেরাগ জুটছে। রোজই তোমার জালে রূপালী ইলিশ ধরা পড়ে দেখি। ঠিকই বলেছ, আমরা সেই একই নদীতে জাল ফেলি, কিন্তু আমাদের কপালে যে ওঠে শুধু চেলা আর পুঁটি, আর সিধুর জালে কেবল ঝকঝকে ইলিশ। রহস্যটা কি সিধু? তুমি কি নদীর তলায় কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি? না 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 ভাই, গুপ্তধন পাবো কোথায়? সবই নদীমাতার কৃপা আর আমার মেয়ে রানীর ভাগ্য। ঈশ্বর যখন দেন তখন বোধ হয় এভাবেই দেন। আমি তো শুধু পরিশ্রম করি। পরিশ্রম তো আমরাও করি, কিন্তু তোমার তো এখন দিনকাল বদলে গেছে। জরাজীর্ণ কুইরা ঘর মেরামত করছ, বাড়িতে ভালো চাল ডাল আইতাছে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল প্রতিদিন তুমি বাড়িতে রানীর লাইগে ইলিশ নিয়ে যাও। দেখো ভাই, অভাবের সময় তোমরা আমাকে দেখেছো। আজ যখন বিধাতা মুখ তুলে চেয়েছেন তখন হিংসা করছো কেন? আমার মেয়েটা ইলিশ খুব পছন্দ করে, তাই ওর জন্য এই আয়োজন। বাবা, আজও ইলিশ এনেছো? এই মাছটা তো আগের দিনের চেয়েও বড়। হ্যাঁ মা, আজ বাজারে সব মাছ বিক্রি করার পর মহাজন এই মাছটি তোর জন্য আলাদা করে রেখে দিয়েছিল। পাথরটি তোর সব স্বপ্ন পূরণ করছে রে মা। এখন আমাদের ঘরে আর কোনো অভাব নেই রে মা। হ্যাঁ বাবা, আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ এখন আমরাই। এই পাথরটির জন্যই সবকিছু হয়েছি। ঠিক বলেছিস মা, তোর ওই ছোট হাতের সামান্য অন্নদানের যে এত বড় প্রতিদান পাবো
তা আমি স্বপ্নেও ভাবিনি। তোমরা সিধুর কপাল দেখেছ? যে লোকটা দুদিন আগে ছেঁড়া কাপড় পরতো, সে এখন প্রতিদিন রাজা বাদশার মতো ইলিশ মাছ খাচ্ছে। এটা কি স্বাভাবিক বলে মনে হয় তোমাদের? কি জানি ভাই, সিধু তো বলে সবটাই নাকি অমরলার দয়া, ওর পরিশ্রমের ফল। হ্যাঁ, পরিশ্রমের ফল বললেই হলো। আসল ঘটনা তো অন্য জায়গায়। আমি আবার নিজের চোখে দেখেছি। সিধুর মেয়ে রানীর কাছে একটা অদ্ভুত পাথর আছে। সেই পাথর দিয়েই মনে হয় সিধু কোনো তুকতাক বা অশুভ শক্তি জাদুর পাথরের কারসাজি। এই পাথরটা যদি কোনো সৎ মানুষের হাতে থাকতো, তবে গ্রামের সবাই ভালো হতো। কিন্তু সিধু তো একা একা ভোগ করছে। কি জানি, আমাদের তো মনে হয় না, সবই বিধাতার ইচ্ছা বাবু। সিধু, আজ রাতটাই তোর শেষ সুখের রাত। দেখি কাল সকালে তোর জালে কটা ইলিশ ধরা পড়ে। ওই পাথর আমি চুরি করব। আহ 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 যাক, অবশেষে সুযোগ মিলল। সিধু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজ এই পাথর আমার হাতে এলে কাল থেকে আমিই হব এই গ্রামের রাজা। দেখি পাথরটা কোথায়। ওই তো, ওই তো সেই রত্ন। সাধারণ জেলে হয়ে এত বড় সম্পদের মালিক হতে চেয়েছিলি সিধু। এই পাথর তোর জন্য নয়। এই ঐশ্বর্য কেবল আমার মতো মানুষের জন্য মানায়। আজ থেকে তোর কপাল আবার সেই পান্তা ভাতেই আটকে থাকবে রে। ও কি, আমার চোখ, আমার চোখ পুড়ে যাচ্ছে। এ কেমন আগুন! ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! সর্বনাশ আলো বেরিয়ে আমার চোখ দুটোকে অন্ধ করে দিল। আমি কিছু দেখতে পাচ্ছি না সিধু, চারিদিকে শুধু অন্ধকার। ওরে বাবারে, আবার কি হবে, কি হবে? সি রমেশ দাসি, প্রতিবেশী হয়ে তুমি এই কাজ কি করে করলে? লোক মানুষকে এত নিচে নামিয়ে দেয়। বাবা, পাথরটি নিজেই নিজেকে রক্ষা করেছি। যে অন্যকে ঠকিয়ে সুখ পেতে চায়, পাথরটাকে শাস্তি দিয়েছি। আমাকে ক্ষমা করো সিধু, আমি বুঝতে পারিনি। সিধু ভাই, তোমার কাছে আমার মুখ দেখানোর যোগ্যতা নেই। অন্ধকারের এই অভিশাপ
আমি আর সইতে পারছি না। আমি বুঝতে পেরেছি অন্যের ভালো দেখে হিংসে করা এবং অন্যের সম্পদে লোভ করা বড় পাপ, অনেক বড় পাপ। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে হলেও আমার দৃষ্টি ফিরে পাবো না। পাবো কি? মহেশদা, সম্পদ দিয়ে অলৌকিকতাকে কেনা যায় না। তুমি কেবল আমার সম্পদ চুরি করতে আসোনি, তুমি লোভ করেছ। লোভ মানুষকে পশুর চেয়েও অধম করে দেয়। আজ তোমার এই দশা দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু এর সমাধান তো আমার হাতে নেই। রানীমা, তুই তো দয়ার সাগর, আমি অতি নগণ্য পাপী। তুই যদি ওই পাথরের কাছে আমার জন্য একবার প্রার্থনা করিস, তবে হয়তো বিধাতা আমাকে ক্ষমা করবেন। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন কারো অমঙ্গল চিন্তা করব না, কোনো দিনও না, কোনো দিনও না। রমেশ কাকা, বুড়িমা বলেছেন এই পাথর কেবল সৎ কাজেই ব্যবহার করতে পারি। কাউকে শাস্তি দেওয়াই ধর্ম নয়, কিন্তু অন্যায়কে দমন করাই এই শক্তি। আপনি যদি আপনার ভুল সত্যি বুঝতে পারেন, তবে আমি অবশ্যই পাথরটিকে অনুরোধ করব। হে পবিত্র পাথর, মহেশ কাকা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। তিনি বুঝতে পেরেছেন যে অন্যের ভাগ্যের উপর লোভ করা ঠিক নয়। তুমি দয়া করে ওনাকে অন্ধকারে রেখো না, ওনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, যাতে তিনি এই সুন্দর পৃথিবী এবং নিজের ভুল উভয় দেখতে পারেন। আমি দেখতে পাচ্ছি সিধু ভাই, রানীমা, আমি সব দেখতে পাচ্ছি। গাছের সবুজ পাতা, আকাশের নীল, সবই আগের মতোই স্পষ্ট। ওরে বাবারে, এ এক নতুন জীবন। মহেশ, আজ থেকে মনে রেখো, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যের ভাগ্যে যা লেখা আছে তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে নিজের ভাগ্যও বিমুখ হয়। ঠিক বলেছ সিধু ভাই, আজ থেকে আমি আর লোভ করব না। আমার নিজের ছোট যেটুকু জমি আছে সেখানেই মেহনত করব। নিজের যা থাকে তাই আগলে থাকাই ভালো। অন্যের কিছু দেখে হিংসে করা মানে নিজের শান্তি বিসর্জন দেওয়া। বাবা, পাথর আমাদের শিক্ষা দিল অন্যের কিছু দেখলে লোভ করতে নেই, যা নিজের থাকে তাই আগলে রাখতে হয়। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।